আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো, নিরাপদে অবস্থান করছো। আমাদের আবার একটু সতর্ক হতে হবে সবাইকেই। করোনার আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে আবার বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সুতরাং আমরা আবার একটু সাবধান হব, বাড়িতে অবস্থান করব, প্রয়োজন ছাড়া বাসা থেকে একদম বের হব না। আর যদি খুব প্রয়োজন হয় বের হলে মাস্ক অবশ্যই ব্যবহার করব। এগুলোকে স্বাস্থ্যবিধিগুলো মেনে আমাদের চলতে হবে, কিছুদিন চলতে হবে আমাদেরকে। অবশ্যই একটু সাবধান হতে হবে, নিজেরা নিরাপদ থাকবো, বাসায় সবাইকে নিরাপদ রাখবো। ঠিক আছে? আচ্ছা, আমার আজকে ক্লাস হলো বিবিএ 4th ইয়ারের সাথে। কোর্স হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর উপরে আমি আজকে ক্লাসটা নিব। তোমাদের আজকের টপিকটা হলো ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস। তাহলে আমরা যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে, যেহেতু এটা তোমাদের প্রথম ক্লাস, সেই জন্য আমরা যেটা করব যে একদম প্রথমেই আমরা সিলেবাসটা সম্পর্কে একটু জেনে নেব। ঠিক আছে? আমরা আজকে পড়বো ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস। এটা আমাদের লেকচার 1। এবং দেখো এখানে আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কথাটা লিখেছি। তোমাদের এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 কোর্স এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ পার্টে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আছে, এবং সেখানে আমরা 1 নম্বর চ্যাপ্টার যেটা আছে ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস, এটা আজকে আমরা ইনশাল্লাহ পড়বো। তার আগে আমি যেটা করছি সেটা হলো তোমাদের সিলেবাসটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই যে কি আছে সিলেবাসে। দেখো, তোমাদের সিলেবাসটা দুটো পার্টে বিভক্ত, একটা পার্ট এ আর একটা পার্ট বি। এতে আছে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর বিতে আছে আমাদের গভর্নমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে দেখো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে একদম প্রথম চ্যাপ্টারটা হলো ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস। এখানে আমরা গুডউইল এবং শেয়ারকে ভ্যালুয়েশন করা শিখবো। ঠিক আছে? এই চ্যাপ্টারটাতে ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের জন্য। সেকেন্ড চ্যাপ্টারে আছে রয়্যালটি অ্যাকাউন্ট। এটা খুব ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট, খুব সহজ। এটা তোমাদের জন্য খুব সহজ একটা চ্যাপ্টার, খুব সহজে আমরা এটা শিখে ফেলতে পারবো। 3 নম্বরে আছে বিজনেস কম্বিনেশন। এই চ্যাপ্টারটা একটু বড়, মানে এখানে আসলে অনেকগুলো চ্যাপ্টারের কম্বিনেশন। এখানে অ্যামালগামেশন, অ্যাবজর্পশন বা অন্যান্য যে ইন্টার কোম্পানি প্রফিট, মানে হোল্ডিং কোম্পানি, এ ধরনের কিছু কয়েকটা বিষয় আমাদের এখানে শিখতে হয়। এই চ্যাপ্টারটা আমি একটু পরে ধরতে চাই, এটা আমরা শেষে করবো। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আমরা শেষে করবো। আগে যে চ্যাপ্টারগুলো ছোট ছোট সেগুলো আমরা আগে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের 4 নম্বরে যেটা আছে সেটা দেখো, ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম না, কিন্তু ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, দ্বৈত হিসাব ব্যবস্থা। তাহলে এখানে আমরা শিখবো ডাবল এন্ট্রির সাথে এটা কি ডিফারেন্সটা কোথায়, সেটা আমরা দেখব। সাধারণত বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো এই ডাবল অ্যাকাউন্ট সিস্টেমটাকে ফলো করে। এটার কিছুই না, আমাদের এটার প্রেজেন্টেশন, আমাদের যে ব্যালেন্স শিট আমরা নর্মালি যেভাবে করে এসেছি সেখান থেকে এই অর্গানাইজেশনগুলোর ব্যালেন্স শিটকে প্রেজেন্টেশন করার ওয়েটা ডিফারেন্ট। সেই ওয়েটা আমরা শিখবো ইনশাল্লাহ এই ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের মধ্যে। সেখানে আমাদের রিপ্লেসমেন্ট অফ অ্যাসেটও আছে, সেটা কীভাবে করতে হয় সেটা আমরা শিখবো। ডাবল এন্ট্রির সাথে এর ডিফারেন্সটা কোথাও সেটা আমরা এখানে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে 5-এ দেখো ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস। তাহলে ব্রাঞ্চ একটা চ্যাপ্টার এবং ডিপার্টমেন্ট একটা চ্যাপ্টার। তাহলে আমাদের এখানে কিন্তু দুটো চ্যাপ্টার আছে, একটা ব্রাঞ্চ আর একটা হলো ডিপার্টমেন্ট। ঠিক আছে? আর 6 নম্বরে আছে অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন অ্যান্ড রিপোর্টিং অফ ফরেন অপারেশন। তাহলে এখানে আমরা ফরেন কারেন্সির যে ট্রানজ্যাকশনগুলো হয় এবং আমরা রিপোর্টিং কিভাবে করে থাকি সেটা আমরা এই চ্যাপ্টারে শিখবো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তাহলে আমরা যে বলেছি পার্ট বিতে এখানে আমরা 6টা চ্যাপ্টার অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস আমরা দেখলাম যে 6টা বিষয় এখানে আছে। আর এরপরে আমাদের আছে হলো পার্ট বিতে আমরা দেখব গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড এনজিও অ্যাকাউন্টিং। তাহলে এই বিষয়গুলো আমাদের পার্ট বিতে আছে। তাহলে পার্ট বি চ্যাপ্টারগুলো দেখো, একদম প্রথমে আছে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্ট রাইটিং। ঠিক আছে? পার্ট এতে আমাদের একদম প্রথম চ্যাপ্টার যেটা 7, এখানে আমরা গভর্নমেন্টের বিভিন্ন ইউনিটসগুলো শিখবো, ফান্ড অ্যাকাউন্টিং সম্পর্কে শিখবো, গভর্নমেন্ট বিভিন্ন ফান্ডগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? যে ফান্ড স্ট্রাকচার, এগুলো মানে মোট কথা হলো গভর্নমেন্ট অ্যাকাউন্টিংটা যে বেসিসটা আমরা এখানে বা বেসটা আমরা শেখার চেষ্টা করব। গভর্নমেন্ট বাজেটটা কীভাবে প্রিপেয়ার করে, একটা গভর্নমেন্টের বিভিন্ন ফান্ডগুলো কীভাবে ক্রিয়েট করছে, তাহলে সেই বিভিন্ন ধরনের বাজেট আমরা এখানে পাবো। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আছে জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল রেভিনিউ ফান্ড। তাহলে জেনারেল ফান্ড এবং স্পেশাল রেভিনিউ ফান্ড, আমাদের এখানে যে আমরা বিভিন্ন ফান্ডগুলো পড়বো
তার ভেতরেই যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, তার ভিতরে আমাদের জেনারেল ফান্ড এবং স্পেশাল রেভিনিউ ফান্ড আছে, আরও আছে, সেগুলো আমরা দেখব। এখানে দেখো অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসিডিউর অফ হোয়াট, ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড, ডেট সার্ভিস ফান্ড, স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ড, ইন্টারনাল সার্ভিস ফান্ড, এন্টারপ্রাইজ ফান্ড, ট্রাস্ট অ্যান্ড এজেন্সি ফান্ড। তাহলে মোট কথা হলো আমাদের 9 আর 10 নাম্বার চ্যাপ্টার মিলে গভর্নমেন্টাল অ্যাকাউন্টিংয়ের যে বিভিন্ন ফান্ডগুলো মেনটেন করা হয়, বা গভর্নমেন্ট অ্যাকাউন্টিং অ্যাকচুয়ালি ফান্ড অ্যাকাউন্টিংও বলা হয়, তাহলে সেই ফান্ডগুলো সম্পর্কে আমরা এই 9 এবং 10 নাম্বার চ্যাপ্টারে আমরা শিখব। 11 নাম্বার চ্যাপ্টারটা হলো নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট। এটা কিন্তু তোমাদের জন্য রিপিটেশন আমি বলবো, তোমরা আগেও করেছো, এটা এইচএসসি লেভেল থেকে করে আসছো। এই যে আমাদের নন প্রফিট অর্গানাইজেশনের জন্য আমরা কী ধরনের অ্যাকাউন্টিং মেনটেন করি এবং কী ধরনের অ্যাকাউন্টসগুলো মেনটেন করি, এখানে কিন্তু আমরা সেটাই শিখবো, একটু হয়তো অ্যাডভান্স লেভেল বা নতুন হয়তো কিছু আমাদের আছে এখানে, কিন্তু বেসিকটা হলো তোমরা যেটা শিখে এসেছো একদম এইচএসসি লেভেল থেকে, সেটাই কিন্তু আমাদের এখানে আছে। আর একদম 12তে হলো আমাদের এনজিও অ্যাকাউন্টিং। এনজিওর জন্য, এনজিও হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। তবে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলো বা এনজিওগুলো কীভাবে তাদের অ্যাকাউন্টিংগুলো মেনটেন করে সেটা আমরা এখানে শিখব। তাহলে প্রথম 6টা চ্যাপ্টার আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে চলে গেছে, পরবর্তী 6টা চ্যাপ্টার হলো আমাদের গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড এনজিও অ্যাকাউন্টিং। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের 1 নাম্বার, যেটা একদম 1 নাম্বার যে চ্যাপ্টার, ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। একটা কথা তোমাদের একটু বলে দেই যে আমরা এই যে গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং আমাদের পার্ট বি, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর পার্ট বি এর যে অংশটুকু আছে, এটার উপরে কিন্তু প্রত্যেকটা একদম শুধুমাত্র প্রথম চ্যাপ্টারটা নাই, কিন্তু 8 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করে একদম 12 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কিন্তু ক্লাসের তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আমাদের যে ঢাকা কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে ভিডিও ইউটিউব চ্যানেল আছে, সেখানে এই ক্লাসটা যেখানে পাবে সেখানেই কিন্তু তোমার এই চ্যাপ্টারগুলো পেয়ে যাবে, কারণ তোমাদের আগের ব্যাচের জন্য আমি এই টপিকের উপরে ক্লাসগুলো নিয়েছি, প্রায় 18টা ক্লাসের মতো তোমরা ওখানে পাবে। তাহলে কেউ যদি আগের থেকে পড়তে চাও তাহলে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, গভর্নমেন্ট অ্যাকাউন্টে 7 নাম্বার চ্যাপ্টারটা সেখানে নাই, কারণ হলো যে আমরা এটা ফিজিক্যালি যখন ক্লাস হয়েছে, ক্লাসরুমে যখন আমরা ক্লাস নিয়েছি, তখন 7 নাম্বার চ্যাপ্টারটা সেখানে হয়েছিল। সেই কারণে আমি 8 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাদের অনলাইনে ওদের মানে তোমাদের আগের ব্যাচের যে তোমাদের ভাইরা, তাদের জন্য তোমাদের আমি এই ক্লাসগুলো নিয়েছি। তাহলে এগুলোর উপরে কিন্তু তুমি অলরেডি অ্যাভেলেবেল পাবে ভিডিওগুলো, ঠিক আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা শুরু করব হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, মানে পার্টে আমি চেষ্টা করব ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো কভার করার জন্য। আচ্ছা, তাহলে তারপরে আসো আমরা সিলেবাস জেনে নিলাম, আমাদের সিলেবাসটা কি হবে এটা আমরা দেখে নিলাম, দুটো পার্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং। আচ্ছা, এরপরে আসো বুক রিকমেন্ডেড। ঠিক আছে, তোমাদের রেফারেন্স বুক হিসেবে যেই বইগুলো আছে সেগুলোর মধ্যে একদম কি আছে, আমাদের কায়স্থর বই, এটা তো আমরা সবাই চিনি, কায়স্থ অ্যান্ড ওয়েগান্টের যে বইটা আছে, এখানে দুটো বই, তার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। তোমাদের এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর জন্য ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটা লাগবে। ঠিক আছে, তাহলে এই বইটা তো আমার ধারণা তোমাদের সবার কাছে আছে, এটা আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3টা ইয়ারই পড়েছি, সুতরাং এই বইটা তোমাদের সবার কাছেই থাকার কথা। আর এছাড়া মুখার্জি, হানিফ অ্যান্ড মুখার্জি, এই বইটা মডার্ন অ্যাকাউন্টেন্সি, এটা ভলিউম 2, এখানেও দুটো পার্ট আছে, ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2। তাহলে তোমাদের এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর জন্য ভলিউম 2 এটা লাগবে। খুব ভালো একটা বই, বইটা খুব সুন্দর করে লেখা, এবং পড়তে পড়তে দেখবে যে তুমি অনেক প্রশ্ন আমাদের মধ্যে মনে অ্যারাইজ করে, প্রশ্ন উদ্রেক হয় বা প্রশ্ন তৈরি হয় আমাদের মনের মধ্যে, তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে খুব সুন্দর নোট আকারে থেকে যায়, খুব সুন্দর একটা বই। এছাড়া হেলিও এর একটা বই আছে, অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্টাল অ্যান্ড নন প্রফিট এন্ট্রিজ, এখানে গভর্নমেন্টাল অ্যাকাউন্টিংয়ের বই। অবশ্য আমি তোমাদের যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আরেকটা বই ফলো করেছি, সেই বইয়ের নামটা তোমরা সেখানেই পাবে। আর এডওয়ার্ড এসলিন অ্যান্ড রবার্ট যে ফ্রিম্যানের ফান্ড অ্যাকাউন্টিংয়ের বইটা, আসলে ফান্ড অ্যাকাউন্টিংকে আমরা বলা হয় যে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং হলো ফান্ড অ্যাকাউন্টিং, তাহলে সেই কারণে ফান্ড অ্যাকাউন্টিংয়ের মধ্যে এখানে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ফান্ডগুলো মেনটেন করে, সেই সম্পর্কে সেখানে তাদের অ্যাকাউন্টিং রেকর্ডিং কীরকম হবে বা জার্নালগুলো কীরকম হবে, রিপোর্টিংগুলো কীরকম হবে, সেটা এই বইয়ের মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এগুলো হলো তোমাদের রিকমেন্ডেড বই।
তাহলে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের জন্য যে বই দুটো ফলো করব সেটা হলো আমাদের কায়সর যে বইটা আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, আর মুখার্জি অ্যান্ড হানিফের যে বইটা। এখানে তুমি মার্কেটে যে হানিফ মুখার্জির বই বললে কিন্তু খুবই পরিচিত। ভলিউম 2 খেয়াল করবে, ভলিউম 2টা কিন্তু তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর জন্য লাগবে। আর কায়সর বইয়ের মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, যেটা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং না, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটা তোমাদের লাগবে, ঠিক আছে? অবশ্যই এই বইগুলো ফলো করার চেষ্টা করবে, হ্যাঁ। আর আমি ক্লাসে তো অবশ্যই বইগুলোই ফলো করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিকটা হলো কি, ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস। আমরা গুডউইল সম্পর্কে জানতে চাই, আমাদের শেয়ার সম্পর্কে জানতে চাই। তোমরা কিন্তু অলরেডি গুডউইলের ট্রিটমেন্টগুলো, জার্নালগুলো কীভাবে হয় সেটা তোমরা অলরেডি জানো। আমরা এখানে শিখবো বেসিক্যালি গুডউইলকে আমরা যখন ভ্যালুয়েশন করব, এই কীভাবে ভ্যালুয়েশনটা করব। এখানে দেখো বুকস রিকমেন্ডেড আমি দিয়েছি, যে কায়সর যে বইটা আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, সেটাও আমরা একটু দেখবো। এছাড়া মুখার্জি অ্যান্ড হানিফের বইটা বেসিক্যালি আমরা এখান থেকে আমরা ভ্যালুয়েশন অফ গুডউইলটা শেখার চেষ্টা করি, অ্যান্ড শেয়ারস। খুব ভালো একটা বই, তোমাদের একেবারে 23 নম্বর চ্যাপ্টারে তোমরা পাবে, একদম লাস্ট যে চ্যাপ্টারটা হানিফ মুখার্জির, একদম লাস্ট 23 নাম্বার চ্যাপ্টারটা হলো আমাদের এই ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারের জন্য। আর কায়সর বইতে তোমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট যে চ্যাপ্টারটা, সেখানে তোমরা গুডউইল সম্পর্কে পাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি আমাদের চ্যাপ্টার আজকে। তাহলে প্রথমে আমরা জানতে চাই ভ্যালুয়েশন অফ গুডউইল। তাহলে ভ্যালুয়েশন অফ গুডউইল জানার আগে তো জানতে হবে গুডউইল কি। গুডউইলটা কি? সুনাম, বাংলা না? গুডউইল কি? ক্লাসে মনে করো যখন আমরা তোমাদের সাথে কথা বলি ক্লাসরুমে, অনেক কথাই আমরা তো তোমাদের অনেক উপদেশ, অনেক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। টিচার অনেক সময় তোমাদেরকে বলে না যে ঢাকা কলেজের স্টুডেন্ট, তাহলে ঢাকা কলেজের মতো করে চলতে হবে, ঢাকা কলেজের মতো করে তোমাকে, ঢাকা কলেজের নামটা তোমার সাথে জড়িত, বা তুমি এমনভাবে কথা বলবে, তোমার কথা বলা, তোমার বাচনভঙ্গি, তোমার ম্যানার্স বা তোমার আচার আচরণ সব কিছু যেন ঢাকা কলেজকে প্রতিনিধিত্ব করে। আমরা এগুলো বলি তো মাঝে মধ্যে ক্লাসে, না? শুধু স্টুডেন্ট কেন, শুধু তোমরা কেন, আমরা যারা শিক্ষক আছি আমাদেরকেও তো মনে রাখতে হবে যে আমরা ঢাকা কলেজকে প্রতিনিধিত্ব করছি। এবং শিক্ষক শুধু না, কর্মচারীরা যারা আছেন সবাইকে কিন্তু মনে রাখতে হবে যে ঢাকা কলেজে তারা যখন আছে তখন ঢাকা কলেজের নামটা তাদের সাথে আছে। তাহলে এই যে এতগুলো কথা বললাম, কেন, কি কারণে ঢাকা কলেজকে আমি প্রতিনিধিত্ব করছি, বা ঢাকা কলেজ আমার সাথে, আমার সাথে ঢাকা কলেজের নামটা আছে, বা তোমার সাথে, তোমাকে বলছি তোমার সাথে ঢাকা কলেজের নামটা আছে, কেন, কি সেই নাম? সেই নামটাই হলো সুনাম, তাই না? সেটা সুনাম। এই সুনাম কোথা থেকে তৈরি হয়েছে? এই সুনামটাকে আমরা চাচ্ছি যে ঢাকা কলেজ যে সুনাম অলরেডি অর্জন করেছে, সেই সুনামটা যেন নষ্ট না হয়। সেটা আমাদের সবাইকে, ছাত্র বলো, শিক্ষক বলো, কর্মচারী বলো, সবাইকে মনে রাখতে হবে যে ঢাকা কলেজ সুনাম কোনোভাবেই নষ্ট করা যাবে না। এখন কথা হলো যে এই সুনামটা কোথা থেকে আসলো? অনেক বছরে, শত শত বছরের ঐতিহ্য, না, গৌরবের ইতিহাস ঢাকা কলেজের। এখানে অনেক কৃতি সন্তান এখান থেকে পড়াশোনা করে গেছেন। আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে অনেক বরেণ্য, ঢাকা আমাদের এই বাংলাদেশের অনেক বরেণ্য অনেক মানুষ এখানে আমাদের ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলেন। শুধু কেন দেশে, কেন দেশের বাইরেও তো অনেক বিখ্যাত ব্যক্তি, কোনো দেশের প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেকে আছেন যারা ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলেন, ছাত্র ছিলেন। তাহলে এই যে একটা ইতিহাস, এই ইতিহাসটাই তো ঢাকা কলেজের একটা সুনাম তৈরি করেছে, যার নাম আমরা, যে সুনামের কথাই আমরা আজকে বলছি। ঢাকা কলেজকে তুমি যদি এমনিতে এটা প্রেমিসেসের কথা চিন্তা করো, এটা যে যতটুকু তার আয়তন যতটুকু, বা এখানে যদি তুমি জমির ভ্যালুয়েশন করো, বা এখানে যা ফিজিক্যাল, যা অন্যান্য যে অ্যাসেটগুলো আছে, যেমন এখানে বিল্ডিং বা চেয়ার টেবিল সব কিছু মিলে তুমি যদি ভ্যালুয়েশন করো, এই ভ্যালুয়েশন তোমার ঢাকার যে অন্যান্য বা বাংলাদেশের যে অন্যান্য অনেক কলেজ আছে, সেই অনেক কলেজের মতোই হয়তো হবে, বা কখনো কখনো কোনো কলেজ থেকে কমও হবে, তাই না? এটার যে অ্যাসেটের যে ভ্যালুয়েশন, আবার কখনো কখনো হয়তো বেশি হবে। তাহলে এখানে তুমি যদি যে অ্যাসেটগুলো, ফিজিক্যাল যে অ্যাসেটগুলো আছে, সেই অ্যাসেটগুলোকে তুমি যদি ভ্যালুয়েশন করো,
তাহলে সেটা অনেক কলেজের সাথে সেটাকে হয়তো তুমি সামঞ্জস্যতা পাবে বা একটা ইকুইভ্যালেন্ট সমতুল্য বলতে পারবে। কিন্তু যখন ভর্তির সময় আসে তখন একটি স্টুডেন্ট সে তো কলেজগুলোর মধ্যে থেকে কি করে, ঢাকা কলেজকে কিন্তু প্রথম চয়েস করছে, সেটা একাদশ দ্বাদশ লেভেলেই বলো আর সেটা অনার্স লেভেলেই বলো। যখনই তার কলেজে ইউনিভার্সিটির পরে অবশ্যই যদি কলেজগুলোর কথা আমরা বলি, তাহলে কলেজগুলোর সাথে কম্পেয়ার করলে পাবলিক কলেজগুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক কলেজের কথা আমি বলছি, এই কলেজগুলোর মধ্যে থেকে ঢাকা কলেজকে তারা প্রথম নির্বাচন করে, তাই না? তুমিও তাই করেছো, ঢাকা কলেজকে তুমি প্রথম পছন্দ করেছো। এবং আমাদের এখানেও কিন্তু সব ট্যালেন্টেড স্টুডেন্টগুলোই যারা খুব মেধাবী ছাত্ররাই আমাদের এখানে ভর্তি হয়। তাহলে এই যে তুমি পছন্দ করলে একজন ছাত্র, একজন মেধাবী ছাত্র, সে যে প্রথম পছন্দ করলো, তার প্রথম চয়েসটা ঢাকা কলেজ, কেন? কারণ হলো সুনাম। তাহলে এই যে আমি বললাম যে ফিজিক্যাল অ্যাসেট যেগুলো আছে সেগুলো হয়তো অন্যান্য কলেজের সমানই হবে বা কখনো কখনো কমই হবে বাংলাদেশের অন্যান্য কলেজগুলোতে, কিন্তু পছন্দের ক্ষেত্রে ঢাকা কলেজ 1 নাম্বার। কেন? এই ভ্যালুয়েশনটা কেন? তার মানে কি এটার মূল্যটা বেশি না? যখন আমরা বলবো পারসিভ ভ্যালু তখন বেশি। তাহলে কেন এটা কারণটা হলো গুডউইল। ঠিক আছে? তাহলে একটা প্রতিষ্ঠান তার যে নর্মালি যে রিটার্নটা আসার কথা, সেই রিটার্নটা না এসে যখন তার থেকে বেশি রিটার্ন আসছে, মানে তার যে একটা ইনভেস্টমেন্ট হয়েছে, সে যে একটা বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগের উপরে একটা নর্মাল ইনভেস্টমেন্ট একটা রিটার্ন আসার কথা, সেই রিটার্ন থেকে যখন বেশি আসছে, কেন আসছে? গুডউইলের কারণে কিন্তু আসছে। সেই গুডউইলের রিজন অনেক কিছু হতে পারে, ভালো ম্যানেজমেন্ট, হতে পারে ভালো এমপ্লয়ি, হতে পারে প্রোডাক্ট ভালো ইনোভেটিভ প্রোডাক্ট, হতে পারে গুড কোয়ালিটি প্রোডাক্ট, বিভিন্ন কারণে তৈরি হতে পারে এই গুডউইল। কিন্তু এই গুডউইলের কারণে কি হচ্ছে, একজন পুরানো কাস্টমার দিনের পর দিন একটা প্রতিষ্ঠানে যাচ্ছে। তুমি একটা শার্ট কিনবে, তুমি ঢাকা কলেজের অপোজিটেই তো অনেক শার্ট পাওয়া যায়, কিন্তু একই শার্ট তুমি হয়তো এলিফ্যান্ট রোডে কোনো একটা ব্র্যান্ডের দোকান থেকে কিনছো। কেন কিনছো? কারণ হলো তুমি বায়াসড, তুমি লয়াল কাস্টমার। তোমার এই লয়ালিটি কেন তৈরি হয়েছে? তুমি তাদের উপর আস্থা রাখতে পারছো। এই যে তুমি আস্থা রাখতে পারছো, তাতেই কিন্তু একটা সুনাম তৈরি হয়েছে তার। ঠিক আছে? তাহলে এই যে কাস্টমারের লিস্ট, এটাও কিন্তু আমাদের দেখবো আমাদের এলিমেন্ট আমাদের গুডউইলের। তাহলে গুডউইলকে আমরা বুঝতে পারলাম যে আমাদের গুডউইল হলো যে একটি প্রতিষ্ঠানের, যদি আমরা ভ্যালুয়েশন করতে যাই, আমরা দেখব যে একটি প্রতিষ্ঠান, একটি অর্গানাইজেশনের যে ফিজিক্যাল ভ্যালুগুলো আছে, ফিজিক্যাল অ্যাসেটগুলো আছে, সেটা যখন আমরা মূল্যায়ন করব, আর অ্যাজ আ হোল ওই অর্গানাইজেশনকে যখন মূল্যায়ন করব, তখন যদি আমরা দেখি যে এই অ্যাসেটগুলো থেকে তার কোম্পানির মূল্যায়নটা বেশি, কোম্পানির মূল্যটা বেশি, তখনই কিন্তু আমরা তাকে কি বলবো, যে ডিফারেন্সটাই হলো ভ্যালু, এই গুডউইল, ভ্যালু অফ গুডউইল। ঠিক আছে? আমাদের সূত্রতেও কিন্তু তাই বলবে। তাহলে আসো আমরা একটু দেখে নিই যে বইয়ের ভাষায়, তখন তো আমি আমার নিজের ভাষায় বললাম, এখন আসো চলো আমরা দেখি যে বইয়ের ভাষায় কি বলছে। এখানে আমাদের যে কায়সো ওয়েগনারের যে বইটা আছে, সেখানে কি বলেছে দেখো, যে গুডউইল রিপ্রেজেন্ট দ্য ফিউচার ইকোনমিক বেনিফিটস। এর মাধ্যমে একটা ফিউচার ইকোনমিক একটা বেনিফিট হবে। ঠিক আছে? মানে ইকোনমিক বেনিফিট মানে কি, আমাদের ভালো একটা রিটার্ন আসবে, arising from the other asset acquired in a business combination that are not individually identified and separately recognized. তাহলে কি হচ্ছে, যে তুমি একটা ফিউচার ইকোনমিক বেনিফিট এখান থেকে পাচ্ছ, এবং এই যে যে কম্বিনেশনের কথা আমরা বলছি, যে অ্যাসেটের কম্বিনেশন কথা বলছি, অন্যান্য অ্যাসেটের সাথে এটা কম্বাইন আছে, সেটাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করা যায় না, আবার এবং সেপারেটলি রিকগনাইজ করা যায় না। ঠিক আছে? এটাকে তুমি আলাদা করে বলতে পারবে না যে এই যে গুডউইল, হ্যাঁ, এটাকে আলাদা করে বিক্রয় করা যায় না, এটাকে আলাদা করে সেল করা যায় না। গুডউইল, যে তুমি একটা মেশিন থাকলে, একটা বাড়ি থাকলে, ফ্যাক্টরি বিল্ডিং থাকলে, এটা আলাদা করে একটা মার্কেট ভ্যালু আছে, এটাকে আলাদা করে তুমি মার্কেট ভ্যালু তুমি বের করতে পারবে না। ঠিক আছে? ইট ইজ অফেন কল্ড দ্য মোস্ট ইনট্যাঞ্জিবল অফ দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। তাহলে কি হলো, আমাদের গুডউইলকে আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বলি। এটা ফিক্সড অ্যান্ড ইনট্যাঞ্জিবল, ফিকটিশিয়াস না। ঠিক আছে? এটা ফিকটিশিয়াস অ্যাসেট না। ইনট্যাঞ্জিবল মানে অদৃশ্যমান। এটাকে যে আমি বললাম যে নট সেপারেটলি ক্যানট রিকগনাইজড, তুমি এটাকে সেপারেটলি আইডেন্টিফাই করতে পারবে না, সেপারেটলি রিকগনাইজ করতে পারবে না। খালি দেখা যাবে যে যেই ক্যাপিটাল এমপ্লয়েড, বিনিয়োজিত যে মূলধন আছে, মানে যেই মূলধনগুলো দিয়ে আমি অ্যাসেট কিনেছি, আমার বিভিন্ন ধরনের
ফিক্সড এবং কারেন্ট অ্যাসেটগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করলেই আমার মূলধনের অ্যামাউন্টের সমান হওয়ার কথা বা একটা আমাদের অর্গানাইজেশনের সমান হওয়ার কথা, মূল্যের সমান হওয়ার কথা। তাহলে অর্গানাইজেশনের মূল্য তার থেকে বেশি, কেন বেশি? তাহলে ওই ডিফারেন্সটা হলো গুডউইল। কিন্তু তুমি আলাদা করে যখন আইডেন্টিফাই করতে চাবে তখন কিন্তু এটা করা যাবে না। তাহলে এটা কি ইনট্যাঞ্জেবল, বলছে যে দ্য মোস্ট ইনট্যাঞ্জেবল অফ দ্য ইনট্যাঞ্জেবল অ্যাসেট। যে ইনট্যাঞ্জেবল অ্যাসেটের যে ইগুলো আছে, বিভিন্ন ধরনের উদাহরণ আছে, তার মধ্যে থেকে এটা বোধহয় একদম মোস্ট ইনট্যাঞ্জেবল গুডউইল বলা হচ্ছে, বিকজ ইট ইজ আইডেন্টিফাইড ওনলি উইথ দ্য বিজনেস অ্যাজ আ হোল। এটাকে তুমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারছো না, অ্যাজ আ হোল বিজনেসের সাথে এটাকে আইডেন্টিফাই করতে হবে। দ্য অনলি ওয়ে টু সেল গুডউইল ইজ টু সেল দ্য বিজনেস। তুমি গুডউইলকে সেল করতে হলে তোমাকে বিজনেসটা সেল করতে হবে, ঠিক আছে? বিজনেসটা যখন সেলের প্রশ্ন আসবে তখনই কিন্তু অ্যারাইজ করে যে গুডউইলের তাহলে ভ্যালুয়েশনটা কত, গুডউইল সেল করা হবে। তুমি আলাদা করে গুডউইলটা সেল করতে পারছো না। তাহলে এটা আমাদের কাইসো যে বইটা আছে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং, সেখানে এভাবে লেখা আছে। তাহলে আমরা গুডউইল সম্পর্কে জানলাম, যেটা ইনট্যাঞ্জেবল অ্যাসেট অ্যান্ড ফিক্সড অ্যাসেট, ঠিক আছে? ফিক্সড অ্যাসেট এবং ইনট্যাঞ্জেবল অ্যাসেট। এবং তার সাথে সাথে এখানে কি বলছে, এটা রিপ্রেজেন্ট দ্য ফিউচার ইকোনমিক বেনিফিট, একটা ভবিষ্যতে একটা বেনিফিট হবে এই আশায় এটা এটা এভাবেই রিপ্রেজেন্ট করে। এবং এটাকে আলাদা করে আইডেন্টিফাই করা যাবে না, এটাকে সেপারেটলি রিকগনাইজ করা যাবে না, এটাকে আলাদা করে তুমি সেল করতে পারছো না, বিজনেসের সাথে অ্যাজ আ হোল তোমাকে সেল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমাদের হানিফ মুখার্জির বইতে যেভাবে বলা হয়েছে। এখানে কি বলে দেখো গুডউইল মে বি ডিসক্রাইব অ্যাজ দ্য অ্যাগ্রিগেট অফ দোজ ইনট্যাঞ্জেবল অ্যাট্রিবিউটস অফ আ বিজনেস। তাহলে অ্যাগ্রিগেট অফ দোজ ইনট্যাঞ্জেবল অ্যাট্রিবিউটস, অদৃশ্যমান কিছু বৈশিষ্ট্য আছে অফ আ বিজনেসের, which contribute to its superior earning capacity over a normal return on investment. তাহলে এই যে আমি কিছুক্ষণ আগে বলছি যে নর্মাল রিটার্ন, একটা ইনভেস্টমেন্ট করেছি তার উপর একটা নর্মাল রিটার্ন আমরা সবসময় আশা করি, সেখান থেকে যখন সুপিরিয়ার আর্নিং ক্যাপাসিটি তুমি পাবে, ঠিক আছে? তোমার আর্নিং ক্যাপাসিটিটা সুপেরিয়ার, তোমার কাস্টমার তোমার প্রোডাক্টে বেশি দামে কিনছে, ঠিক আছে? কেন কিনছে? কারণটা গুডউইলের কারণে। তোমার উপর তার আস্থা আছে, তোমার একটা সুনাম আছে, সেই সুনামের একটা দাম সে দিচ্ছে। তাহলে এই যে সুপিরিয়ার আর্নিংস ক্যাপাসিটি, এটার কারণটাই হলো আমাদের গুডউইল, ঠিক আছে? আর কি বলছে যে ইট মে অ্যারাইজ ফ্রম সাচ অ্যাট্রিবিউটস অফ আ বিজনেস অ্যাজ গুড রিসেপশন, favorable location, the ability and skill of its employees and management, nature of its product। যে কোনো কারণে হতে পারে, ঠিক আছে? যে কোনো কারণে হতে পারে। একটা প্রোডাক্টের নেচারই এরকম যে সে আস্থা অর্জন করেছে, অথবা যে এমপ্লয়ি যারা আছে, যারা ম্যানেজমেন্ট বা এমপ্লয়ি যারা তাদের স্কিলের কারণে হতে পারে, একটা ভালো লোকেশন হতে পারে, বা গুড রিসেপশন হতে পারে। যে কোনো কারণেই হোক একটা ভালো একটা অনুভূতি বা ভালো একটা অ্যাপিয়ারেন্স তার আছে, এই ধরনের কিছু বৈশিষ্ট্য আছে তার। আচ্ছা, এছাড়া কি বলছে, ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল goodwill may be viewed as a more or less permanent impression created in the mind of the customer, ঠিক আছে? পার্মানেন্ট ইমপ্রেশন, যে অ্যাপিয়ারেন্সের কথা বললাম আমি, যে মনে একটা পার্মানেন্ট জায়গা দখল করে দিয়েছে, কার মনে? মাইন্ড অফ দ্য কাস্টমার, of a particular organization who continue to patronize that organization despite the high price of its product, which enables the organization to earn super profit। এই আমি বললাম কিছুক্ষণ আগে যে আমি দেখছি যে এই প্রোডাক্টের প্রাইস অন্যান্য প্রোডাক্ট থেকে, অন্যান্য কোম্পানির প্রোডাক্ট থেকে বেশি, তারপরে জাস্ট বিকজ আমি কোনো একটা ব্র্যান্ডের প্রতি লয়াল, আমার এই ব্র্যান্ডটা ইউজ করতে ভালো লাগে, আমি তাদের উপর আস্থা রাখছি যে এই প্রাইসের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেরকম কোয়ালিটি আছে, আমি আস্থার জায়গা থেকে এই এই সলিউশনগুলো বা এই কনক্লুশনগুলোতে আসি, ঠিক আছে? আমি অ্যাজ আ কাস্টমার। তাহলে এই কারণে, এবং কাস্টমারের এই যে হাই প্রাইস সে দিচ্ছে প্রোডাক্টের জন্য, তার কারণেই কিন্তু কোম্পানি কি করছে, এনাবলস দ্য অর্গানাইজেশন টু আর্ন সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিট, যে নর্মাল প্রফিট থেকে যে প্রফিটটা একটু বেশি হচ্ছে, সেটাই হলো আমাদের সুপার প্রফিট। তাহলে এই সুপার প্রফিট আর্নের পেছনের যে কারণটা, সেই কারণই হলো গুডউইলের কারণেই কিন্তু সুপার প্রফিট আর্ন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট কে বলা আছে যে সো গুডউইল ইজ দ্য আউটকাম অফ অ্যান ইমপ্রেশন ক্রিয়েটেড
in the mind of each customer, it can exist only among competitive business. তাহলে কম্পিটিটিভ বিজনেসের মধ্যেই কিন্তু আমরা এটার এক্সিস্টেন্সটা পাবো, এটা এক্সিস্ট করে। এখানে একটা এস হবে, হ্যাঁ, এক্সিস্ট, EXIST হবে, এক্সিস্ট। তাহলে কম্পিটিটিভ যে বিজনেসটা আছে, প্রতিযোগিতামূলক যে ব্যবসা, এই ব্যবসার মধ্যেই গুডউইলটা এক্সিস্ট করে। এবং সাধারণত গোয়িং যে মানে অনগোয়িং যে বিজনেসগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা গুডউইলকে পাবো। একদম নতুন বিজনেসে গুডউইল আছে যতক্ষণ পর্যন্ত এটা সেল বা পারচেস করা না হয় সেটা কিন্তু আইডেন্টিফাই করা যায় না। কিন্তু একটা ব্যবসা যখন অনেকদিন থেকে চলতে থাকে তখন কিন্তু কিছুটা গুডউইল তার সবসময় তৈরি হয়ে যায়। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু সেটা গুডউইল তৈরি হয়ে যায়। আচ্ছা, এরপরে আসো অ্যাকর্ডিং টু উইলসন দেখো কিভাবে মজার ভাবে সে গুডউইলের বিভিন্ন টাইপ কথা বর্ণনা করেছে। সে গুডউইলকে 3 টাইপ বলেছে। হ্যাঁ, উইলসন সে বলেছে গুডউইল হ্যাজ বিন ভ্যারিয়েবলি ডিভাইডেড ইন্টু 3 টাইপস, একটা ক্যাট, একটা ডগ, একটা র্যাট। ঠিক আছে, বিড়াল, কুকুর এবং ইঁদুরের সাথে সে তুলনা করেছে। কিভাবে দেখো, ইন ভিউ অফ দ্য পার্টিকুলার হ্যাবিটস অফ দিস 3 অ্যানিমালস, এই 3টা অ্যানিমালসের মানে ক্যাটের যে বৈশিষ্ট্য, ডগের যে বৈশিষ্ট্য এবং র্যাটের যে বৈশিষ্ট্য, তার উপর বেসিস করে সে 3 ধরনের গুডউইলের কথা বলেছে। মানে কাস্টমাররা কিভাবে বিহেভ করে তার উপরে বেসিস করে সে 3 ধরনের গুডউইলের কথা বলেছে। দেখো প্রথমে কি বলছে, দ্য ক্যাট টেন্ডস টু স্টিক টু দ্য অ্যাডল্ট। মানে ক্যাটের বৈশিষ্ট্য কি, বিড়ালের বৈশিষ্ট্য কি, বিড়াল কিন্তু বাড়ি চেনে, তাই না? কোনো একটা বাড়িতে যদি পোষা বিড়াল থাকে তাকে তুমি অনেক দূরে রেখে আসো, সে কিন্তু ঠিকই জায়গা চেনে, সেই বাড়িতে চলে আসে। সে কিন্তু বাড়ির মানুষগুলোকে যতটা না চেনে তার থেকে বেশি চেনে সে বাসাটাকে। তাহলে সেই জন্য বলছে যে ক্যাট টেন্ডস টু স্টিক টু দ্য অ্যাডল্ট। তাহলে এই ধরনের যে গুডউইল, মানে এই যে একটা মানে এই যে পরিচিতি, এটাকে তো আমরা গুডউইল বলছি, এটাকে সব বলছে সব থেকে ভ্যালুয়েবল। এটা কি বলছে, ক্যাট গুডউইল ইজ দেয়ারফর দ্যাট উইচ উইল অ্যাডহেয়ার টু দ্য বিজনেস উইচ ইজ বিং ট্রান্সফার্ড অ্যান্ড ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল। এটা বাধ্য করছে, হ্যাঁ, এই কাস্টমাররা কিন্তু বাধ্য যে কোম্পানির সাথে থাকার ব্যাপারে, মানে সে নিজে বাধ্য করেছে। এখানে সে কোম্পানির যে বিভিন্ন পার্সোনাল তাদের প্রতি কিন্তু সে লয়াল না, সে লয়াল হলো কোম্পানির প্রতি। এবং এই ধরনের যদি এমন হয় যে ওখানে কোনো সেলস পার্সন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে, কিন্তু তার করছে ঠিকই, কিন্তু সে কিন্তু কোম্পানিকেই চেনে, এবং এটা এর জন্য বলা হচ্ছে এটা ট্রান্সফার করা যাবে এই তাদের এই সম্পর্কটাকে। এবং মোস্ট ভ্যালুয়েবল, এবং এই যে ক্যাটের যে বৈশিষ্ট্যটা, এটাকে বলা হচ্ছে এটা মোস্ট ভ্যালুয়েবল, কারণ এই ধরনের কাস্টমাররা কাকে চেনে, তারা চেনে হলো কোম্পানিকে, অ্যাডল্ট বাড়িটা চেনে। ঠিক আছে, তাহলে এই ধরনেরটা হলো মোস্ট ভ্যালুয়েবল। এছাড়া দেখো ডগের সাথে বলছে, ডগ কি করে, ডগ হলো মাস্টারকে চেনে। ঠিক আছে, সে কিন্তু বাড়ি চেনে না, সে কেনে প্রভুভক্ত, সে মাস্টারকে চেনে। দ্য গুডউইল ইজ ডিফিকাল্ট টু ট্রান্সফার, এটা কিন্তু তুমি সেই মাস্টারের কাছ থেকে কোম্পানিতে নিয়ে আসতে পারবে না। মানে সেই পার্সনের কাছ থেকে বা যে এক্সিকিউটিভ ছিল তার কাছ থেকে তুমি কিন্তু খুব সহজে তুমি তাকে বাড়ি চেনাতে পারবে না। সেটা বলছে ডিফিকাল্ট টু ট্রান্সফার অ্যান্ড ইজ করসপন্ডলি লেস ভ্যালুয়েবল। মানে এটাকে ক্যাটের যে বৈশিষ্ট্যটা, এটাকে বলা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল, আর এটা হলো লেস ভ্যালুয়েবল। আর র্যাটের কথা দেখো কি বলছে, র্যাট হলো মাইগ্রেট, মানে সে এক জায়গা থেকে এক বাড়ি থেকে আরেক বাড়ি দৌড়াদৌড়ি করে, যেখানে সে খাবারের সন্ধান পাচ্ছে সেখানে সে দৌড়াচ্ছে। তাহলে র্যাটের এটা হলো একেবারে ভ্যালুলেস বলছে। দেখো যে র্যাট ইজ এ মাইগ্রেট, তার কোনো ঠিকানা নাই। র্যাট গুডউইল ইজ পার্টিকুলারলি ভ্যালুলেস। ঠিক আছে, as it represent those customer who have no specialities either to the business or to its properties and who may be here today and gone tomorrow. ঠিক আছে, সে আজকে হয়তো এখানে আছে, কালকে হয়তো সে অন্য জায়গায় চলে যাবে। তাহলে আমাদের উইলসন, অ্যাকর্ডিং টু উইলসন, সে 3টা ধরনের কথা বলেছে আমাদের গুডউইল সম্পর্কে। একটা সে ক্যাটের সাথে তুলনা করেছে, যে ক্যাট বাড়ি চেনে, তাহলে এই ধরনের কাস্টমারের কাছে যে গুডউইলটা, এই গুডউইলটা পুরোপুরি কোম্পানির। আর ডগ হলো মাস্টারকে চেনে, তাহলে এই ধরনের গুডউইলটা কিন্তু কোম্পানিতে ট্রান্সফার করা খুব সহজ না। ক্যাটের টাইপের গুডউইলটা যতটা ভ্যালুয়েবল, এটা ততটা ভ্যালুয়েবল না, তারপরে ভ্যালুয়েবল। আর র্যাটটা ভ্যালুয়েবল না আনলেস এটাকে মানে তুমি একটা র্যাট গেল আর একটা র্যাট আসলো, এরকম যদি না হয়, মানে কাস্টমার এক গ্রুপ চলে গেছে আর এক গ্রুপ আসলো, এরকম যদি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা একদম ভ্যালুলেস।
আচ্ছা, আর কি বলছে, ক্যাট গুডউইল ইজ অ্যাডহেরেন্ট, মানে এটা একেবারে তারা বাধ্য, তারা আছে কোম্পানির সাথে সবসময় আছে। ডগ পার্সোনাল, ডগটা হলো একেবারে তোমার কোম্পানির যারা এক্সিকিউটিভস আছে তাদের সাথে সে অ্যাটাচড। অ্যান্ড র্যাট হলো ফিউজিটিভ। ফিউজিটিভ হলো সে হলো এই যে মানে দৌড়াদৌড়ির মধ্যে আছে আর কি। গুডউইল ইজ অনলি ভ্যালুয়েবল ইন দ্যাট অ্যাজ ওয়ান গোস অ্যানাদার মে অ্যারাইভ। যেটা বললাম যে তখন এটাকে আমরা ভ্যালুয়েবল বলবো যদি এক গ্রুপ চলে গেছে আর এক গ্রুপ এসছে, সেই সেন্সে আর কি। তোমার কোম্পানি থেকে যেমন চলে গেছে আর এক কোম্পানি থেকে তোমার কোম্পানিতে আসতে পারে। তাহলে এটা হলো আমাদের উইলসনের ভাষায় আমরা দেখব যে তিনি গুডউইলকে কিভাবে ডিফাইন করেছেন। ডিস্টিংগুইশ ফিচার অফ গুডউইল, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম তার থেকে আমরা দেখো একটু গুডউইলকে আমরা কয়েকটা ফিচার, কয়েকটা আমরা বৈশিষ্ট্য আমরা বের করতে পারি কিনা। যেমন একদিন বলেছে এখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যাসেট আছে, গুডউইল ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার টাইপ অফ অ্যাসেট। অন্যান্য অ্যাসেট থেকে এই অ্যাসেট তো একদমই আলাদা, যদিও আমরা বলছি ফিক্সড অ্যাসেট, কিন্তু অন্যান্য ফিক্সড অ্যাসেটের তুলনায় এটার বৈশিষ্ট্য একদমই আলাদা। তাহলে পাওয়ার অফ দ্য, কিন্তু সিন্স ইট ইজ দ্য আর্নিং পাওয়ার অফ দ্য বিজনেস, কিন্তু এটা কিন্তু আবার বিজনেসের একটা আর্নিং পাওয়ার। তাহলে ফলোইং আর দ্য ফ্যাক্টরস দেখো কী কী আছে দেখো। ইট রিপ্রেজেন্ট আ নন ফিজিক্যাল ভ্যালু ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য ফিজিক্যাল অ্যাসেট। তাহলে যে ফিজিক্যাল অ্যাসেটগুলো আছে সেটার যে ফিজিক্যাল ভ্যালু তার উপরে যে নন ফিজিক্যাল ভ্যালু, মানে ওখানে অর্থ কি, মানে যে ফিক্সড অ্যাসেটগুলো আছে সেখান থেকে তার ভ্যালুয়েশনটা এমন হওয়া উচিত, কিন্তু মার্কেট প্রাইসে যে দেখা যাচ্ছে যে কোম্পানির ভ্যালুটা আরও বেশি, সেই জন্য বলছে নন ফিজিক্যাল ভ্যালু ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য ফিজিক্যাল অ্যাসেট। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি, ইট ক্যানট হ্যাভ অ্যান এক্সিস্টেন্ট সেপারেট ফ্রম দ্য বিজনেস অ্যান্ড দেয়ারফর ক্যানট বি রিয়েলাইজ সেপারেটলি। এটাকে আমরা যেহেতু এটার কোনো এক্সিস্টেন্স নাই, এটার কোনো পৃথক এক্সিস্টেন্স, পৃথক কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, গুডউইলকে তুমি আলাদাভাবে দেখাতে পারছো, ইনট্যাঞ্জিবল তো, অদৃশ্যমান, এবং বলছে মোস্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তাহলে সেই কারণে এটার কোনো আলাদা করে এক্সিস্টেন্স নাই, তুমি পৃথকভাবে কোনো অস্তিত্ব নাই, এবং এই জন্য তুমি এটাকে আলাদা করে রিয়েলাইজও করতে পারছো না। ঠিক আছে, আর ইট ইজ ডিফিকাল্ট টু প্লেস আ কস্ট অন গুডউইল। তুমি এটাকে যে তুমি ভ্যালুয়েশনটা করবা, একটা যে কস্ট তুমি বের করবা, এটা কিন্তু টাফ। যে প্রত্যেকটা অ্যাসেটের অ্যাকোয়ারের জন্য তো একটা কস্ট আছে, কিন্তু এখানে যে কস্টটা এটা কিন্তু বের করাটা খুব ইজি না। অ্যাজ দ্য ভ্যালু মে ফ্ল্যাকচুয়েট ফ্রম ডে টু ডে, এই ভ্যালুটা ডে টু ডে ফ্ল্যাকচুয়েট করছে অ্যাজ দ্য রেজাল্ট অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সার্কামস্টেন্সেস, অর্থাৎ চেঞ্জিং ফরচুনস অফ দ্য কোম্পানিজ বিজনেস। তাহলে কোম্পানির আজকে ভালো অবস্থা, কালকে খারাপ অবস্থা, তাহলে তার সাথে সাথে মার্কেটের ভ্যালুয়েশনটা চেঞ্জ হচ্ছে। মার্কেটের ভ্যালুয়েশন চেঞ্জ মানে গুডউইলের ভ্যালুয়েশন চেঞ্জ। তাহলে এটা কিন্তু বলছে যে এটা কস্ট, মানে এটা কস্টটা ডিফিকাল্ট টু প্লেস এ কস্ট অন গুডউইলের উপরে কস্টটা করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। 4 নম্বরে বলছে দ্য অ্যামাউন্ট অর ভ্যালু অফ দ্য গুডউইল অ্যান্ড দ্য অ্যাসেসমেন্ট অফ ইটস অ্যাকচুয়াল এক্সিস্টেন্স ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য সাবজেক্টিভ জাজমেন্ট অফ দ্য ভ্যালুয়ার। যিনি এই গুডউইলটাকে ভ্যালুয়েশন করছেন তার সাবজেক্টিভ যে ভ্যালুয়েশনটা, জাজমেন্টটা, তার যতটুকু কম্পিটেন্স, তিনি যতটুকু দক্ষতা এবং যোগ্যতার সাথে এই গুডউইলকে ভ্যালুয়েশন করছেন, তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে গুডউইলটা কীভাবে ভ্যালুয়েশন হবে। ঠিক আছে, তাহলে সেজন্য বলছে যে দ্য অ্যামাউন্ট অর ভ্যালু অফ দ্য গুডউইল অ্যান্ড দ্য অ্যাসেসমেন্ট অফ ইটস অ্যাকচুয়াল এক্সিস্টেন্স ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য সাবজেক্টিভ জাজমেন্ট অফ দ্য ভ্যালুয়ার। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে 1 2 3 4 চারটা বৈশিষ্ট্য আমরা পেলাম কিসের, গুডউইলের আমরা ফিচারগুলো দেখলাম। আচ্ছা, এলিমেন্টস অফ গুডউইল যদি বলো, দেখো কি কি আছে, কি কি আমরা বলতে পারি। যেমন কাস্টমার লিস্ট বলা হচ্ছে, এটা একটা এলিমেন্ট হতে পারে। অর্গানাইজেশন কস্ট একটা এলিমেন্ট, ডেভেলপমেন্ট কস্ট একটা এলিমেন্ট, ট্রেডমার্ক, ট্রেড নেমস অ্যান্ড ব্র্যান্ডস, এটা একটা এলিমেন্ট হতে পারে। সিক্রেট প্রসেস অ্যান্ড ফর্মুলা, এটা একটা এলিমেন্ট হতে পারে আমার গুডউইলের। পেটেন্টস, কপিরাইট, লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজেস, সুপেরিয়র আর্নিং পাওয়ার, তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে আমাদের এলিমেন্ট। মানে তুমি যখন গুডউইলকে ভ্যালুয়েশন করবে তখন এই বিষয়গুলোকে সামনে রেখে সবকটা বিষয় যে একসাথে সব জায়গায় কাজে লাগবে নট নেসেসারিলি। যারা এই যে ভ্যালুয়াররা যখন জাজমেন্টগুলো করেন তখন তারা
এই এলিমেন্টগুলোকে কনসিডার করে কিন্তু ভ্যালুয়েশনটা করে থাকে। দুই ধরনের গুডউইল, আমরা তো এর আগে উইলসনের 3 ধরনের গুডউইলের কথা আমরা পড়েছি, কিন্তু আসলে আমরা যখন রেকর্ডিংয়ে যাই, আমরা যখন রেকর্ড কিপিংয়ের কথা যদি চিন্তা করি, জার্নালের কথা চিন্তা করি, বা আমরা কিভাবে দেখাবো গুডউইলটাকে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে, তখন আমরা গুডউইলকে দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হলো পারচেজড গুডউইল আর একটা হলো নন পারচেজড গুডউইল অর ইনহেরেন্ট গুডউইল। ঠিক আছে, একটা হলো পারচেজ গুডউইল, একটা নন পারচেজ গুডউইল। তাহলে দুটো ভাগে আমরা এখানে ভাগ করেছি। তাহলে চলো আমরা একটু দেখে নেই যে পারচেজ গুডউইলটা কি। পারচেজ গুডউইল কি বলছে? পারচেজ গুডউইল অ্যারাইজেস when our business buys another। ঠিক আছে, আমাদের বিজনেস যখন অন্য কেউ কেনে তখনই কিন্তু পারচেজ গুডউইলটা অ্যারাইজ করে। তাহলে কিভাবে হয়? যে কোম্পানির যে সম্পত্তি, সেই সম্পত্তির ভ্যালুয়েশন যা হচ্ছে, কিন্তু তাকে বেশি দামে কিনতে হচ্ছে। এই যে দাম, দুটো দামের মধ্যে ডিফারেন্স, এটাই আমরা গুডউইল বলি। কি বলছে? অ্যান্ড দ্য পারচেজ কনসিডারেশন পেইড ইজ, পারচেজ কনসিডারেশন মানে হলো যে অ্যামাউন্টটা তুমি পরিশোধ করছো পারচেজের জন্য, পেইড ইজ মোর দ্যান, দেখো খেয়াল করো কথাটা, ইজ মোর দ্যান দ্য ভ্যালু অফ দ্য নেট ট্যাঞ্জেবল অ্যাসেটস রিসিভড। তাহলে তুমি কি করছো? তোমার কোনো একটা প্রতিষ্ঠান কিনতে যে পারচেজ কনসিডারেশনটা হচ্ছে, মানে যে টাকাটা দিতে হচ্ছে, সেই টাকাটা কি বেশি, কিসের থেকে বেশি? ওই কোম্পানির যে ট্যাঞ্জেবল অ্যাসেটগুলো আছে, সেই অ্যাসেটের ভ্যালুয়েশনের থেকে সে যে রিসিভ করছে, মানে কিনে সে তো একটা কিছু অ্যাসেট রিসিভ করছে, তার যে ভ্যালুয়েশন, তার থেকে তাকে পারচেজ কনসিডারেশন, তাকে বেশি টাকা দিতে হচ্ছে। এই বেশি টাকাটাই কারণটাই হলো সেখানে একটা অ্যাসেট আছে যেটা ইনট্যাঞ্জেবল, দেখা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, আলাদা করে কোনো এক্সিস্টেন্স নাই, এটাকে আলাদা করে রিয়েলাইজ করা যাচ্ছে না, কিন্তু এটা হলো গুডউইল। তার কারণে তার পারচেজ কনসিডারেশনটা বেশি। ইট ক্যান নেভার এক্সিস্ট ইন এ নিউ বিজনেস এক্সেপ্ট বাই পারচেজ। ঠিক আছে, তো নতুন কোনো বিজনেসে কিন্তু এটা এটা দেখা যায় না, এক্সিস্ট করে না। যখন এটা পারচেজ হয় তখনই কিন্তু বোঝা যায় যে আমাদের এই গুডউইলটা কত পরিমাণে আছে। Following are the important feature of purchase goodwill। কি দেখো কি আছে? It arises on an acquisition। তাহলে আমাদের পারচেজ গুডউইলের কিছু ফিচারের মধ্যে একদম প্রথমেই হলো এটা তৈরি হয়ই হলো অ্যাকুইজিশনের সময়। মানে যখনই অ্যাকুইজিশন মানে অ্যাকোয়ার করা, যখন কোনো কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনে নিচ্ছে বা অ্যাকোয়ার করে নিচ্ছে, তখনই কিন্তু প্রশ্ন আসে যে এখানে গুডউইলের কারণে তাকে কিছু অতিরিক্ত দিতে হবে কিনা, তার অ্যাসেটের সাথে গুডউইল আছে কিনা। ঠিক আছে, ইট ইজ ডেমনস্ট্রেটেড বাই আ পারচেজ ট্রানজ্যাকশন। তাহলে পারচেজ ট্রানজ্যাকশনের মাধ্যমে কিন্তু এটা ডেমনস্ট্রেট হয়, বা এটা বোঝা যাচ্ছে যে কি আছে। যে পারচেজ কনসিডারেশন থেকে আমরা বুঝে দিচ্ছি, প্রাইস পেড ফর দ্য গুডউইল ডিপেন্ড আপন দ্য পারচেজ এক্সপেকটেশন অফ দ্য ফিউচার প্রফিট। তাহলে এই যে গুডউইলের পরিমাণ সে দিচ্ছে, হ্যাঁ, পারচেজ আমরা এখানে যে বলেছি যে পারচেজ কনসিডারেশন পেড ইজ মোর দ্যান দ্য ভ্যালু অফ দ্য নেট ট্যাঞ্জেবল অ্যাসেট। এই যে আমি দিচ্ছি কেন? যে আমি যা অ্যাসেট বাবদ যে টাকাটা রিসিভ করলাম, তার থেকে বেশি টাকা আমি দিয়ে কোম্পানিকে অ্যাকোয়ার করেছি। কেন করেছি? কারণ আমি জানি যে অ্যাসেটগুলো আমি নিয়েছি, যার মাধ্যমে আমি ব্যবসাটা পরিচালিত করব, সেখান থেকে আমি একটা ফিউচার বেনিফিট, হ্যাঁ, ফিউচার ইকোনমিক বেনিফিট, আমরা বলেছিলাম না একদম প্রথমে যে গুডউইলকে আমরা বলেছি ফিউচার ইকোনমিক বেনিফিট। তাহলে সে কথাই বলছে যে একটা এক্সপেকটেশন আছে, ফিউচার একটা এক্সপেকটেশন থেকেই কিন্তু এই গুডউইলটা তৈরি হতো। কি বলছে? প্রাইস পেড ফর গুডউইল ডিপেন্ডস আপন দ্য পারচেজার্স এক্সপেকটেশন অফ ফিউচার প্রফিট। যে পারচেজ করছে তার পারচেজারের যে এক্সপেকটেশন ফিউচার প্রফিট সে করতে পারবে, সে পাবে এই কোম্পানি থেকে, তার উপর বেসিস করে কিন্তু গুডউইলটা প্রাইসড হচ্ছে বা ভ্যালুয়েশন হচ্ছে। আর আছে ইট ইজ রিকগনাইজড ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, এবং এই পারচেজ গুডউইলটাকে কিন্তু আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে নিতে পারবো, আমাদের মানে নন পারচেজটা কিন্তু আমরা পারবো না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের আছে নন পারচেজ অর ইনহেরেন্ট গুডউইল। তাই নন পারচেজ গুডউইল দেখো কি বলছে? নন পারচেজ অর ইনহেরেন্ট গুডউইল ইজ রেফার্ড টু অ্যাজ internally generated goodwill and it arises when a business may over the year generate its own goodwill। তাহলে এটা মানে তৈরি হচ্ছে নন পারচেজ, মানে পারচেজ করছি না, কিন্তু এটা একটা বিজনেস যখন রান করছে তখন কি একটা গুডউইল তৈরি হয়ে যাচ্ছে, সেটা বলছে নন পারচেজ অর ইনহেরেন্ট গুডউইল। এই গুডউইলটার নামটা কিন্তু ইনহেরেন্ট বলা হচ্ছে, যে আপনা আপনি তৈরি হচ্ছে। ইজ রেফার টু অ্যাজ ইন্টারনালি জেনারেটেড,
যে এমনিতেই তৈরি হচ্ছে, এটা একটা ব্যবসা চলছে, সেই ব্যবসার যে অর্জন বদনামও হতে পারে, পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, তাহলে সেই অর্জন থেকে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। অ্যান্ড ইট অ্যারাইজেস ওয়েন আ বিজনেস মে ওভার দ্য ইয়ার্স জেনারেট ইটস ওন গুডউইল। ঠিক আছে, এটারও আমার কিছু আমরা ফলোইং আর দ্য নন পারচেজ গুডউইল দেখো আমরা পাবো ইট ইজ ইন্টারনালি জেনারেটেড এবং কস্ট ক্যানট বি প্লেসড অন দিস টাইপস অফ গুডউইল। এই গুডউইলের উপরে কিন্তু কস্টটা তুমি প্লেস করতে পারবা না, ঠিক আছে, এটার উপরে। আচ্ছা, ভ্যালুয়েশন ডিপেন্ডস অন দ্য সাবজেক্টিভ জাজমেন্ট অফ দ্য ভ্যালুয়ার। এই ধরনের আমরা যখন পারচেজ গুডউইল দেখেছি তখন তো সবচেয়ে সুবিধা হলো পারচেজ কনসিডারেশন একটা অ্যামাউন্ট আছে আর আমাদের ট্যাঞ্জিবল অ্যাসেটের একটা ভ্যালুয়েশন আছে। এই দুটো ডিফারেন্স থেকে আমরা বুঝে নিচ্ছি যে গুডউইলটা কত। এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাই হলো আসলে গুডউইল নামে যে একটা অ্যাসেট আছে সেই অ্যাসেটের ভ্যালুয়েশন। কিন্তু এখানে তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে না, কোনো পারচেজ নাই এখানে। তাহলে এখানে কি হবে, এখানে যে ভ্যালুয়ার যাকে তুমি দায়িত্ব দিয়েছো যে গুডউইলটা ভ্যালুয়েশন করতে, তার যে সাবজেক্টিভ জাজমেন্ট তার উপরে কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে যে কি হবে। ঠিক আছে, আচ্ছা, ইট ইজ নট ডেমনস্ট্রেট বাই আ পারচেজ কনসিডারেশন। এই মাত্র কথাটা বললাম যে পারচেজ কনসিডারেশন দ্বারা এটা ডেমনস্ট্রেট হচ্ছে না। আর হলো ইট ইজ নেভার রিকগনাইজ ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এবং এই ধরনের এই নন পারচেজ অর ইনহেরিট গুডউইলকে আমরা আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমরা নিয়ে আসি না। আমরা পারচেজ গুডউইলকে যদি আনার অপশন আছে, কিন্তু আমাদের এখানে নাই নন পারচেজ। ঠিক আছে, তাহলে এরপরে হলো আমরা এতক্ষণ দেখে নিলাম আমাদের আমাদের পারচেজ এবং নন পারচেজ গুডউইল কি হতে পারে সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, কি হতে পারে। তাহলে আমি আজকে পর্যন্তই শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। আমাদের এই নেক্সট ক্লাসের টপিকটা হবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ গুডউইল কাকে বলে আর নেগেটিভ গুডউইল কাকে বলে। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।